আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আহ, ঠিক এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে তিনি যোগ দিয়েছেন। তিনি হয়তো আজকে বা কালকে ভাষণ দিবেন, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ আমরা কিছু পরিস্থিতি দেখলাম। রীতিনীতি ভঙ্গ করে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জো বাইডেন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন 30 মিনিট, এবং তাকে যেভাবে করমর্দন করলেন, আলিঙ্গন করলেন, এগুলি অনেকেই বলছেন যে নজিরবিহীন। এবং বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা দেবে। এই ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস বাংলার দর্শক শ্রোতাদের। দেখেন, এটা মূল্যায়ন করাটা আহ, মানে আমরা সাদামাটা মূল্যায়ন করবো আর কি। ধরুন আপনি আহ, ব্যক্তিগত সম্পর্ক, ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশে হুম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পর এই সম্পর্কটা হয়, হুম। সম্পর্কটা হুম। আগে। এবং আগের সম্পর্কটা কোন মাত্রায় থাকলে পরে, কোন মাত্রায় থাকলে পরে তার জন্য রীতিনীতি ভেঙে ফেলা হয়। অর্থাৎ আপনি রীতিনীতি তখনই ভেঙে ফেলবেন যখন যার জন্য আপনার রীতিনীতি প্রয়োজন নাই বা চলে না। অর্থাৎ সব জায়গায় সবার জন্য সবকিছু তো প্রযোজ্য নয়। তো আপনি যদি আমরা আরেকটু পিছনে যাই, আমাদের যে পতিত সরকার প্রধান ছিলেন তাকেও কিন্তু আমরা শুনছি যে বঙ্গবন্ধু হত্যার পর ইন্দিরা গান্ধীর সময়ে এবং প্রণব মুখার্জির নেতৃত্বে তাকেও কিন্তু ভারতে প্রায় 6-7 বছরই ছিলেন। এবং সেটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে গান্ধী পরিবারের সাথে এবং প্রণব মুখার্জির সাথে তার একটা সুপার ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক হয়েছে। তো জি। সেক্ষেত্রে আমরা এটা দেখছি যে যখন শেখ হাসিনা এবারের আগে যখন গেলেন, এবার নির্বাচিত হওয়ার পর যখন গেলেন, তখন বিজেপির লোকজনের সাথে দেখা হয়েছে, সোনিয়া গান্ধীর পরিবারের সাথে দেখা হয়েছে। কিন্তু এর হুম। আগের বছরগুলোতে আমরা দেখতাম উনি শুধু ভারত যেতেন কিন্তু ওই পরিবারের সাথে দেখা হতো না। তার হুম। মানে হুম। ব্যক্তিগত সম্পর্কটা সবকিছুর ঊর্ধ্বে রাখা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু ইউনূসের হুম। বেলায় একেবারেই ব্যতিক্রম। যে তাকে যেভাবে ধরেন আহ, জড়িয়ে ধরছে, তাতে আপনি যদি মনে করেন স্নেহের চোখে দেখতেছেন অথবা চরম হৃদ্যতার সাথে দেখতেছেন, এখানে জড়িয়ে ধরাটার চেয়ে বড় কথা হলো কি বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, মানে হুম। একটা বোঝা যায় যে বিষয়টা কিরকম। তো সেক্ষেত্রে আপনি তাকে রিসিভ করছে বাংলাদেশের আহ, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও এবার তার সাথে অ্যাড আছে। আপনি যদি পৃথিবীর হুম। ম্যাপ যোগ ম্যাপ মাপ বা অবস্থান দেখি, তাহলে বাংলাদেশের অবস্থান আমেরিকার তুলনায়, চায়নার তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। হুম। হুম। কিন্তু তারপরেও সে যে গুরুত্বটা দিছে, এই যে অনারটা দিছে, এটা কিন্তু একটা বিরল ঘটনা। এবং সাইড লাইনে, মানে অর্থাৎ নিউ ইয়র্কে যাওয়ার পরে জো বাইডেনের সাথে গত 3 দশকে না বাংলাদেশে কিন্তু সাক্ষাৎ হয় নাই, এটা একটা বিরল ঘটনা। তো আপনি যদি একটা লোকের সম্মান দেখাইতে চান তাহলে এইভাবেই দেখাইতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার যাদের সাথে সম্পর্কিত ছিল, তারা কি হাসিনাকে এইরকম বিরল সম্মান দেখাইতে পারছে? আমি আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। তো এটা যদি আপনি মনে করেন সেখানে সম্পর্কটা কত গাঢ় করা যায়, কত গাঢ় হতে পারে, ইউনুস সেটার প্রমাণ। এক। দুই, আপনি যদি জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার ইউনুস সাহেব ভাষণ দিতে গেল, যাদের সাথে যাদের সামনে উনি ভাষণ দিবেন তারা তার বহু পূর্ব পরিচিত, নাথিং নিউ টু দেম, নাথিং নিউ টু হিম। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এর আগে যখন আমাদের সরকার প্রধানরা যাইতেন ওখানে, তখন নিউ ইয়র্কের কোনো দামি হোটেল থাকতেন এবং অপেক্ষায় থাকতেন কোনো সাদা চামড়ার কোনো লোক এসে অ্যাটলিস্ট একটু দেখা করে কিনা। তাহলে সাদা চামড়ার সব লোক তো আমরা চিনবো না, তাহলে একটা ছবি পাঠাইলে বোঝা যাবে যে দামি কারোর সাথে দেখা করতেছে। পাশাপাশি আমরা এটা জানি যে এই অধিবেশনে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে মেইল পাঠানো হয় যে আওয়ার প্রাইম মিনিস্টার ইজ কামিং, আমরা হয়তো সাইড লাইনে বৈঠক করতে চাই। এবং আমি যতটুকু জানতে পেরেছি কোনোদিন কোনো রিপ্লাই পায় নাই, তারপরে রিক্ত হস্তে চলে গেছে। আর আমাদের ইউনূস সাহেব এবার যাওয়ার আগে আমরা দেখেছি
13টা, মোটামুটি 13টা দেশের, 13টা দেশ না, এর ভিতরে আহ আমেরিকার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট, তারপরে আপনার কি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, জাতীয় কি হিউম্যান রাইটস এর সেক্রেটারি, এইরকম আপনার 13টা প্রোগ্রাম উনি সেট করে গেছেন ইন অ্যাডভান্স। থাকবেন 3-4 দিন, তার ভিতরে ভাষণ, বক্তৃতা, তারপরে বাংলাদেশি কমিউনিটি। তার যে এবার একটা আয়োজন করছে বক্তব্যের, সেটার অ্যারেঞ্জমেন্ট নাকি ক্লিনটন করেছে। তো আপনি জিনিসটা যদি চিন্তা করেন এইভাবে, যে আপনি, এটা একটা মারাত্মক ব্যাপার। আপনি বাংলাদেশ এমন একটা দেশ, আমি ভাই মুখে মুখে তাহলে নিজেরে বড় বললে হবে না, কিন্তু আমরা আমরা দেশপ্রেমিক হতে চাই, আমাদের দেশটাকে শক্তিশালী করতে চাই। কিন্তু ইউনূস যেটা করলো এবার, বাংলাদেশটাকে নতুন ভাবে বিশ্ব, জাতিসংঘ তথা বিশ্বর কাছে পরিচিত করলো। এইটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। এবং ব্যক্তির সম্পর্ক যে কত বড় হতে পারে, এবং একটা বাংলাদেশের মতো একটা মানুষের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য এটা খুবই গর্বের বিষয়। এবং বাংলাদেশের জনগণ যদি এটাকে মূল্যায়ন করতে না পারে, সেটা অবশ্যই বাংলাদেশের জনগণের ব্যর্থতা বলে আমি মনে করি। সুতরাং ইউনূস সাহেব ওখানে গিয়ে কি করেছেন না করেছেন এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ইতিমধ্যে আমরা মেসেজ পেয়েছি যে আমাদের পুলিশ সংস্কার বলেন, আমাদের নির্বাচনী সংস্কার, এসব বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে। এবং আপনি যতগুলো সংস্কার সবটাই তারা সহযোগিতা করবে। এবং মানে সংস্কারটা যাতে টেকসই হয়, এটা টেকনিক্যাল আসপেক্ট আছে, এটার ফিনান্সিয়াল আসপেক্ট আছে। আশা করি পশ্চিমা বিশ্ব এগুলাও দেখবে বলে, এটা আমার পেপারে লেখা লাগবে না, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাকে গ্রহণ করার বিষয়টা থেকে নিশ্চিত হয়েছি। এটাই আমার কাছে মনে হয় একটু এই মুহূর্তে এর চেয়ে বেশি মূল্যায়ন করা আমার পক্ষে কঠিন। তারপর উনি ফেরত জি আসুক, আপনি ওখানে ভাষণ দিবেন, পরবর্তীকালে আমরা আবার কথা। জি জি। না, সেরকমই আসলে এবং ডক্টর ইউনূস আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে বিল ক্লিনটন সেই অনুষ্ঠানটা পরিচালনা করছে, এবং সেখানে ডক্টর ইউনূস ছাত্রদেরকে পরিচয় করা দিছে যে তাদের দ্বারা বাংলাদেশের এই বিপ্লব হয়েছে। সেখানে দেখলাম যে ওই সবাই ইউনূসের সাথে সেলফি তোলার জন্য কামড়াকামড়ি। সেখানে পিটার হাসও লাইনে দাঁড়িয়ে থেকে তার কাছে গেছেন এবং ছবি তুলেছেন। বোঝা যাচ্ছে যে ওই মানুষটাকে ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা আছে যে বাংলাদেশে এই ধরনের একটা পরিবর্তন সবচেয়ে এসছে তার। সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপনাকে। ইউনূস সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন বাইরে, ফোরামের বাইরে, ওই যে হুম যেটা হুম। ক্লিনটন সাহেব অ্যারেঞ্জ করেছেন বা জি উপস্থাপন জি করেছেন, সেখানে জি জি উনি বাংলাদেশ একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন। মানে বাংলাদেশটা কোথায় আছে, বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে, এবং বাংলাদেশকে নিয়ে এই সময়ের এই প্রজন্মের ছেলেরা বা মেয়েরা তারা যে কি কার্টুন করেছে, কি লিখেছে, কি ওয়ালে পোস্টার করেছে, এবং এটা যে রিফ্লেকশন অফ দ্য টোটাল নেশন, সেটাকে এমন ভাবে তুলে ধরছে মানুষ মনে করবে কার্টুনের দিয়ে কি দেখায়, কার্টুনের বই দিয়ে কি দেখায়, কিন্তু আসলে তা না। বিশ্বে একটা চিত্র তুলে ধরছে যে বাংলাদেশটাকে গত 15 বছর 16 বছরে কোথায় নিয়ে গেছে। এবং একটা প্রতিবাদ করে নাই, এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। এবং বাংলাদেশকে কেন্দ্র করে কেউ কেউ, ইউনূস সাহেব অনির্বাচিত সরকার, ইউনূস সাহেবের অবস্থান নাই, এটা প্রচার করতেছে কোনো কোনো শক্তি, সেটা সে নিজে ওপেন করে দিয়ে আসছেন। এবং ধোপে টিকবে না এই সমস্ত কথা অ্যাটলিস্ট এই মুহূর্তে বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকার আছেন, বা বিশেষ করে ইউনূস সাহেব যা উপস্থাপন করবেন পৃথিবীতে, সেটাকে কেটে ফেলা খুব কঠিন একটা কাজ। হুম। আমি দ্বিতীয় প্রসঙ্গ আসি। আহ, সেটা হলো নির্বাচন নিয়ে কথা বলেছেন দুই শক্তিশালী মানুষ। বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কারের পর। আর প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে বলেছেন যে সংস্কার এবং ভোটার তালিকার পরেই নির্বাচন। তো নির্বাচনের কথাটা মোটামুটি দুই তরফ থেকে আমরা শুনলাম। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনটা নিয়ে কেন এই প্রসঙ্গটা সামনে আসছে? ধন্যবাদ। এটা আসতে পারে, কেন আসতে পারে আমি বলি। জনগণের যে চাওয়া পাওয়া, ছাত্র জনতার যে চাওয়া, সেই মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ইউনূস। আবার 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। ঠিক সেই মুহূর্তে ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন, আর্মি সেনা প্রধান, যে আমি দেশের দায়িত্ব বা আপনাদের দায়িত্ব নিলাম। মানে এই যে 3টা দিন যদি আমি বলি অফিসিয়ালি, সেই 3টা দিন আমি মনে করি দেশবাসী আশ্বস্ত হয়েছে যে ওয়াকার সাহেব পাশে আছে। তাহলে 3টা মানুষই খুব ইম্পর্টেন্ট, 3টা মানুষ ইম্পর্টেন্ট। তারপর দেশের যে টার্মোয়াল সিচুয়েশন চলতেছে, তাতে অবশ্যই
ওয়াকারুজ্জামান সাহেবের একটা ভূমিকা আছে এবং থাকা উচিত, আমি মনে করি কন্টিনিউয়াস। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলি, একটা দেশের নিজস্ব রাষ্ট্রীয় শক্তি থাকে। যেমন ধরেন আমার রাষ্ট্রের শক্তি, আমার পুলিশ আছে, আমার আর্মি আছে, আমার অর্থনীতি আছে, আমার মিলিটারি হার্ডওয়্যার আছে, আমার একটা ভূগোল মানে ভৌগোলিক একটা রেখা আছে, মাপ আছে। এটা আমার একটা রাষ্ট্রের নিজস্ব শক্তি আছে। সেই শক্তিটাকে যদি এই শক্তিটার উপরে এমন কেউ ভর করে, যে ভর করলে শক্তিটা বেড়ে যায়, ত্বরান্বিত হয়, তেমনি একটা মানুষ যদি বসে, তাহলে এটা সোনায় সোহাগা। সেক্ষেত্রে আপনি ইউনূস সাহেব যদি ধরেন, তাহলে ইউনূস সাহেব এখানে বসছে, তার মানে হচ্ছে আমেরিকার নেতৃত্বে টোটাল পশ্চিমা বিশ্ব তথা তাদের গাইডেন্সে আরব বিশ্ব সব কিন্তু এখন ইউনূস সাহেবের পক্ষে আছে। সেই হিসাবে উনি এক্সটার্নালি একটা বিরাট শক্তিশালী ব্যক্তি হয়েছেন। এবং তার প্রমাণটা কোনটা? মাত্র টেলিফোন করে 57 জন লোককে আরব আমিরাত থেকে মুক্ত করা, যেটা আরবের ইতিহাসে নাই। দণ্ডপ্রাপ্ত লোকগুলাকে মুক্তি দিয়ে তাদেরকে আবার সেই দেশে থাকার অনুমতি, প্রয়োজনে আপনার দেশে থেকে কাজ করতে পারেন ওই দেশে থেকে, অথবা কেউ চলে আসলে আসতে পারেন। মানে এই যে জিনিসটা, এটাকে বোঝা যায় যে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা, তার প্রতি সম্মান। এটা একটা দেশ চালাইতে হইলে আপনার যে এক্সটার্নাল যে শক্তিটা লাগে, সেই শক্তিটা এমন একটা শক্তি তার কাছে আছে যে তাকে বিট করতে হলে অনেকেই চিন্তা করবে। তাহলে তাকে ইন্টারন্যাশনাল লবিং করতে হবে। এখন আসেন, ইন্টারনাল শক্তি এক্সটার্নাল শক্তির সাথে আপনার ইন্টারনাল শক্তি লাগে। সেই ইন্টারনাল শক্তিটা দেখেন, পুলিশ কাজ করছে না, ইদানিং দেখা যাচ্ছে পুলিশ হয়তো আস্তে আস্তে নেমে যাবে। এবং ইউনূস সাহেব যখন দেশ থেকে চলে গেলেন, তার আগে আমরা একটা কথা শুনতেছিলাম এরকম, যে উনি চলে গেলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। পাশাপাশি নির্বাচনের সংস্কারের জন্য যেমন টাইম দিচ্ছে, আবার সবাই নির্বাচনের ডেটও চাচ্ছে। ঠিক তেমনি একটা সময়ে, ইন অ্যাবসেন্স অফ প্রফেসর ইউনূস, ওয়াকারুজ্জামান সাহেব যে রয়টার্স ইন্টারভিউ দিয়ে বললেন যে আমরা যা কিছু ঘটুক এই অন্তর্বর্তী সরকারের পাশে আছি, এটা একটা কথা বলেছেন। আবার বলেছেন যে নির্বাচনের স্বার্থে যে যে সংস্কারগুলো দরকার, বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কার বা ইত্যাদি, কতগুলা সময় অত ক্লিয়ার সে বলেন নাই, তবে বলছেন আমরা সাথে আছি। এবং আমি আশা করি হয়তো আগামী 1 থেকে 1.5 বছর, দ্যাট ইজ 18 মাস যদি ধরেন, এর ভিতরে হয়তো একটা নির্বাচন দেওয়ার মতো পর্যায়ে আমরা যেতে পারবো, এরকম আশা করে। ম্যান্ডেটরি কিছু করেন নাই, এক। দুই, এই কথাটা আমার কাছে মনে হয় ইউনূস সাহেব আমেরিকা যাওয়ার আগে তার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা ইউনূস সাহেব এবং তার মধ্যে কোনো গ্যাপ আছে বলে আমার কাছে মনে হয় না। এটা ভাইস ভার্সা, হয়তো এটা বলার মতো একটা অনুমোদন তার ছিল। কারণ আমি যেটা দেখছি, ওয়াকারুজ্জামান সাহেব ইউনূস সাহেবকে যে রেসপেক্টটা করেন, তাতে আমি এইভাবে আস্থাটা নিতে চাই। পাশাপাশি যদি আপনি বলেন ইউনূস সাহেব ওখান থেকে বলছে, তাহলে যেটা হয় যে এই যে না, ওয়াকারুজ্জামান সাহেব যে কথাটা বলছে, তাহলে আপনি দেখেন ওয়াকারুজ্জামান সাহেব আরো একটা কথা বলছে। তার কথার জিস্টটা যেটা দাঁড়ায়, দেশের আভ্যন্তরীণ বলেন, এক্সটার্নাল বা ইন্টারনাল, সেই কোন শক্তিও যদি এই ইউনূস সাহেবকে আহ আনস্টেবল করতে চায়, তাহলে ওয়াকারুজ্জামান সাহেব থাকবেন। কারণ উনি বলছেন যা কিছু ঘটুক। তাহলে ইউনূস সাহেব তিনটা শক্তি দ্বারা শক্তিশালী: দেশের নিজস্ব শক্তি, তার সাথে এক্সটার্নাল ওয়ার্ল্ডের পৃথিবীর শক্তি, আর ইন্টারনালি আর্মির শক্তি। তিনটা মিলে ইউনূস সাহেব একটা সাংঘাতিক শক্তিশালী মানুষ এখন বাংলাদেশে বসে আছেন। এবং ওয়াকারুজ্জামান এই কথাটা বলছে এই কারণে আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবহেলা করছে, সেটাও একটা কারণ থাকতে পারে। এবং আমি আজকে দেখছি বেশ পুলিশ তৎপর বাজারে নেমে গেছে। এতে বোঝা যায় যে বাংলাদেশটাকে একটা জায়গায় নেওয়ার জন্য অ্যাটলিস্ট ইউনূস সাহেব একেবারে দেশের প্রধান হিসাবে, আর ওয়াকারুজ্জামান সাহেব তার পাশে, মানে প্যারালাল ফোর্স হিসাবে, শক্তি হিসাবে কাজ করবে, একটা জায়গায় নিতে চায়। এখন ইউনূস সাহেব যেটা বলছে ওখানে বসে, সেটা হলো যে সংস্কার করে এবং ভোটার তালিকা তৈরি করে, এটাও কারেক্ট। এবং এটা কিন্তু ওই টাইম ফ্রেমের মধ্যে রাখা যায় না যে তা না, সেটা দেখা যাবে পরে। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব এই কথাটা বলতে পারেন না ইনফ্যাক্ট, যে সংস্কারের মানে ভোটার লিস্ট করার পর, কারণ এটা তো রাজনৈতিক কাজ বা প্রধান উপদেষ্টার কাজ। তাই হয়তো তিনি ওভাবে বলে গেছেন। আর ইউনূস সাহেব আর একটু ক্লারিফাই করলেন যে সময়টা কেন দরকার। তা মোটামুটি ভাবে সবার তার টাইম ফ্রেমেরও ব্যাপার ছিল। তা আমার কাছে মনে হয় ইনিশিয়ালি এই টাইম ফ্রেমটা একটা ইম্প্যাক্ট হবে, যে মানুষ আশাবাদী হবে। যেমন ধরুন, আপনি প্রচন্ড বুকে পেইন নিয়ে বা কোথাও পেইন নিয়ে হাসপাতালে গেছেন, আপনার পেইনের কারণটা কি
খুঁজে পাইতে হয়তো টাইম লাগতেছে, চিকিৎসাটা পরে হবে, কিন্তু ইমিডিয়েটলি জরুরি বিভাগে আপনার দুটো ইনজেকশন দিয়ে দিল। এমন একটা ইনজেকশন, যে ইনজেকশনটা পেইন কিলার, আপনার ব্যথাটা কমে গেল, কিন্তু আপনার চিকিৎসা থাকবে। এই মুহূর্তে হুম, হুম, দেশবাসীর একটু ব্যথাটা ইউনূস সাহেবও কমাইলো, ওয়াকারুজ্জামান সাহেবও কমাইলো। ওয়াকারুজ্জামান সাহেব এই ঘোষণা দিলেন 18 মাস, ইউনূস সাহেব যেটা বলছেন, দুইটাকে যদি আপনি একসাথ করেন, তাহলে আপনি মনে করেন এই মুহূর্তে পেইন কিলার হিসাবে দুইজনে দুটি ইনজেকশন দিচ্ছে জাতিকে। এ গেল এক। দ্বিতীয় কথা বলি, আপনি যদি ওয়াকারুজ্জামান সাহেবের দিকে তাকান, আমি বলবো বাংলাদেশে ওয়াকারুজ্জামান সাহেব এই দুইটা সিদ্ধান্ত নিছেন, যে দুইটা সিদ্ধান্ত আপনি বলতে পারেন সঠিক সময় সঠিক কাজ। এটা মানুষের জীবনে করার সুযোগ কম আসে। যেমন ধরেন 5ই অগাস্ট, আপনি লক্ষ্য করে দেখেন 3রা আগস্ট কিন্তু আর্মিদের সাথে তিনি মিটিং করছেন, আপনাদের খেয়াল থাকে। মিটিং করার পর কিন্তু আমাদের কাছে কিছু ভার্সন আসছে, কিছু কথা আসছে। কথাটা এরকম যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। যদি বিষয়টা হুম, হুম, এইরকম ধরেন, তাহলে মনে হবে এই তার ভাষাটা যদি এইভাবে যে দেশের জনগণ বোধহয় এত হত্যাযজ্ঞ হচ্ছে, ছাত্রদের উপর অবিচার, গুলি চলছে, তাহলে বোধহয় দেশবাসী, ছাত্র সহ সবাই বোধহয় ওয়াকারের দিকে তাকায় রয়েছে, যে সে একটু জনতার দিকে ঘুরুক। এবং সেটাকে চিন্তা করে বোধহয় সে আর্মিদের সাথে মিটিং করার পর একটা ক্লিয়ারেন্স পাইছে যে নো মোর ফায়ার। এটা আমার ধারণা। এবং হুম, তারপরে হুম, সে হুম, 5 তারিখে যে সিদ্ধান্তটা নিল যে আর গুলি চলবে না, এবং ওই দিন যদি এই সিদ্ধান্ত না নিয়ে সরকারের পক্ষ থেকে বুলেট চালাইতো, আই এম শিওর হয়তো আরো 5-10 হাজার ছাত্র মারা যেত। তারপরে সেদিন ওয়াল ভেঙে গণভবনে ঢুকতো। সেক্ষেত্রে হাসিনা এবং ওয়াকারুজ্জামান দুইজনেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, ওই সময় একটা রাইট ডিসিশন ওয়াকারুজ্জামান সাহেব নিয়েছেন, গেল একটা। সেকেন্ড ডিসিশনটা তার এই যে বক্তব্যটা দিল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, এটা এই মুহূর্তে খুব দরকার ছিল জাতির জন্য। জাতি যখন হতাশ, কেন নামে না পুলিশ, কেন নামতেছে না, কাজ করতেছে না, তো ওয়াকারুজ্জামান সাহেব যে স্টাইলে বলেছেন, আমি মনে করি সে এটা কার্যকর ভাবে দেখবেন। অর্থাৎ এটা দুইটা দিক আছে, এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া মানে এটা একটা রাইট সময় রাইট ডিসিশন নিয়েছেন। এবং আমি মনে করি ওয়াকারুজ্জামান সাহেবের কাজ হবে এখন পরিষ্কার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। তাহলে ইউনূস সাহেব 1.5 বছরের মধ্যে হয়তো সংস্কার কাজ করতে পারবে। সুতরাং কেউ যদি মনে করে, রাজনীতিবিদরা যদি মনে করে যে না, তাকে সময় বেশি দেওয়া হচ্ছে, ইট উইল বি রং ডিসিশন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য থাকবে ওয়াকারুজ্জামান সাহেব, সংস্কারের জন্য থাকুক ইউনূস সাহেব। তবে আরো একটা কথা বলি, আজকে যারা রাজনীতি মাঠে আছে, যেমন বিএনপি আছে, জামাত আছে, বিএনপি হয়তো কখনো কখনো আহত হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বলবো বিএনপিকে যে এখন সামনে যে সময়টা আসতেছে আপনাদের জন্য একটা সুসংবাদ বলে আমার কাছে মনে হয়। কারণ আপনারা যদি নিজেদেরকে একটু গুছিয়ে সুন্দর করে নিজেদেরকে ধরে রাখতে পারেন, আপনারা নিজেরাই চিন্তা করেন আপনারা ছাড়া কেউ নাই, সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। এবং একটা টেকসই নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, আপনারা যাতে ক্ষমতায় এসে কাল কাল ধরে হুম, থাকতে পারেন। সে কারণে আমার কাছে মনে হয় যে একটু সময় হুম, দেন। আর আপনারা এমন ভাবে থাকবেন যাতে কেউ তৃতীয় দল গঠন করার চিন্তা না করে। গঠন করলে হুম, আমার আপত্তি নেই, কিন্তু আমি বলছি আপনাদের জন্য, আপনারা আছেন এক্সিস্টিং, আপনাদের সেই সুযোগটা আছে। আমার কাছে মনে হয় একটা টেকসই নির্বাচন করার জন্য, এবং আপনারা যদি একটু ধৈর্যশীল হন এবং নিজেদেরকে গুছিয়ে রাখেন, আমার কাছে মনে হয় সামনে আপনারা সাথে থাকবে। কেউ হয়তো বলবে আমি বিএনপির পক্ষে বলছি না, আমি এটা একই কথা আমি জামাতকেও বলবো, যে আপনারা এই টেকসই এটা করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার দিতে থাকেন, এবং যার যার ঘর গুছাতে থাকেন। নির্বাচন তো হবেই। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন নির্বাচন এবং আহ, নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের যে এক ধরনের অভিবাসন, তাকে যেভাবে সাদর সম্ভাষণ জানালেন জো বাইডেন, তাতে বাংলাদেশের গুরুত্ব, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের গুরুত্ব, এ নিয়ে বিশ্লেষণ আহ, আবু হেনা রাজ্জাকির। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।